আবারও সবাইকে স্বাগত। আমি চলে এসেছি সায়েন্স অফ ওয়েলবিং এর ইমোশনাল ওয়েলবিং এর সেকেন্ড পার্টটা নিয়ে। চলো শুরু করা যাক। আমি পম্পা বিশ্বাস। তোমাদেরকে আজকে যে টপিক গুলো কভার করবো সেটা হচ্ছে, প্রথমেই আমরা ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস এফেক্টিং ইমোশনাল ওয়েলবিং দেখবো। সেকেন্ডলি আমরা সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এফেক্টিং ইমোশনাল ওয়েলবিং। থার্ড, টেকনিক্স দেখবো, কৌশল দেখবো টু ইমপ্রুভ আওয়ার ইমোশনাল ওয়েলবিং। আর লাস্টলি, যেটার জন্য তোমরা খুব ওয়েট করে আছো, সেটা হচ্ছে আমি বুঝিয়ে দেবো যে ইমোশনাল ওয়েলবিং এর প্রজেক্টটা তোমরা কিভাবে করবে। তো চলো শুরু করা যাক। ওকে, শুরু করার আগে আবার একটু বলে দিচ্ছি, ইমোশনাল ওয়েলবিং আর সোশ্যাল ওয়েলবিং মিলে আমাদের ফোর্থ সেমিস্টারটা হয়েছে। স্পিরিচুয়াল ওয়েলবিং এর হাফ পার্ট আর ইমোশনাল ওয়েলবিং এর হাফ পার্ট। 20 মার্কস, টোটাল 40 মার্কস। তো ইমোশনাল ওয়েলবিং এর পার্টের মধ্যে 20 মার্কস এর মধ্যে তোমরা কি কি ধরনের কোয়েশ্চেন পেতে চলেছো, মানে কিরকম মার্কস এর কোয়েশ্চেন পেতে চলেছো, সেটা আমি দেখে নেবো। 2 মার্কস এর কোয়েশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে দুটো, কিন্তু অপশন থাকবে তোমাদের 4টে, মানে এনি 2 আউট অফ 4। সেরকম ভাবে সেম ওয়েতে কিন্তু 3 মার্কস এর কোয়েশ্চেনও তোমাদের থাকবে, যেখানে তোমাদের দুটো অ্যাটেম্প করতে হবে আউট অফ 4। 4 মার্কস এর কোয়েশ্চেন তোমাদের দুটো দেওয়া হবে, কিন্তু তোমাদের অ্যাটেম্প করতে হবে ইন 1 আউট অফ 2। আর সেম ওয়েতে 6 মার্কস এর কোয়েশ্চেন ডেসক্রিপটিভ, সেখানেও তোমাদের এনি 1 আউট অফ 2 কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে। তার মানে হচ্ছে টোটাল কোয়েশ্চেন ইমোশনাল ওয়েলবিং তে থাকছে টোটাল 6, আর টোটাল মার্কস ফ্রম ইমোশনাল ওয়েলবিং আগেই বললাম সেটা হচ্ছে 20। চলো এবার মূল বিষয়ে আসা যাক। আজকে আমি ইমোশনাল ওয়েলবিং এর যে 4টি ইউনিট আছে ফার্স্ট ক্লাসে, এর আগের যে ক্লাসটা তোমরা দেখেছো সেটাতে আমি ফার্স্ট 2 ইউনিট পড়িয়েছি, আর আজকে আমি লাস্ট 2 ইউনিট কভার করব, তার সঙ্গে প্রজেক্টটাও কভার করব। তোমাদের কোয়েশ্চেন আনসারও থাকছে, কিভাবে কোয়েশ্চেন তোমরা প্রিপেয়ার করবে। আচ্ছা, physiological affecting factors that affecting emotional well-being, আমাদের শারীরিক কারণ যা আবেগগত সুস্থ থাকে প্রভাবিত করে, সেখানে প্রথমেই আমি বলবো জেনেটিক ইনফ্লুয়েন্স। মানে আমাদের যে কোনো ধরনের অসুস্থতা হোক, সেটা ফিজিক্যাল এলমেন্ট হোক কি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হোক, ডাক্তারের কাছে গেলে, থেরাপিস্টের কাছে গেলে সবার প্রথমেই কিন্তু কি সমস্যা হয়েছে সেটা জানার পরে কিন্তু সেকেন্ড কোয়েশ্চেন তারা জিজ্ঞাসা করে, ফ্যামিলি হিস্ট্রিতে কারো এরকম কোনো অসুবিধা আছে কি না। তার মানেটা হচ্ছে যে কোনো ধরনের রোগ, সেটা মানসিক হোক শারীরিক হোক, আমরা কিন্তু জেনেটিকের খেলা, জেনেটিকের প্রভাব কিছুতেই এড়াতে পারি না। প্রচুর রিসার্চ এর পিছনে হয়েছে, যেখানে আমরা জেনেটিকের প্রভাব দেখেছি। আমরা ইমোশনাল ওয়েলবিং কে এফেক্ট করছে, এর পেছনেও জেনেটিক প্রভাব আমরা প্রচুর রিসার্চে দেখেছি। পরেরটা ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, নিউরো ট্রান্সমিটার। হোয়াট আর বেসিক্যালি নিউরো ট্রান্সমিটার? আমাদের নার্ভ ইম্পালস গুলো যখন একটা ইম্পালস থেকে আর একটা ইম্পালস যাচ্ছে আর কি, দেয়ার আর সার্টেন কেমিক্যালস এন্ডে, এক্সন এন্ডে কিছু কেমিক্যালস থাকে যেটার জন্য সাইন্যাপসে কি করে, লাফিয়ে যায়, তারা এনহ্যান্স করে সেই ইম্পালসেস গুলো যাওয়ার জন্য। এবার এখানে দেখো মেনলি ইমোশনাল ওয়েলবিং এর ক্ষেত্রে, ইমোশনাল স্টেটের ক্ষেত্রে 4টে মেন নিউরো ট্রান্সমিটার আছে আর কি, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিনস। আমরা এগুলো খুব নাম শুনেছি, কিন্তু যেটাকে এক কথায় আমরা এভাবে ডিওএসি, মানে ডি ফর ডোপামিন, ও ফর অক্সিটোসিন, এস ফর সেরোটোনিন অ্যান্ড ই ফর এন্ডোরফিন, এভাবে ডোজ হরমোন বলে থাকি, যাতে মনে রাখতে আমাদের সুবিধা হয়। আর না হলেও আমরা খুব সহজ ভাষায় আমরা বলি হ্যাপি হরমোন। নামেই শুনতে পাচ্ছ যে হ্যাপি হরমোন কিন্তু আমাদের হ্যাপিনেসের সঙ্গে রিলেটেড। কিরকম হ্যাপিনেস? ডোপামিন ইজ রিলেটেড টু এক্সাইটমেন্ট, এন্ডোরফিন ইজ রিলেটেড টু প্লেজার, সেরোটোনিন যেখানে হ্যাপিনেস ডিরেক্টলি, আর অক্সিটেশন যেখানে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা। আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে বুঝে নেবো। ধরে নাও তুমি একজনকে দেখে, কোনো একটা মুভি স্টারকে দেখে, কিংবা কোনো একটা মডেলকে দেখে, কিংবা কোনো একটা খেলোয়াড়কে দেখে প্রচন্ড ভাবে প্রভাবিত হলে এবং চাইছো যে তোমারও তার মতন ফিজিক হোক, ঠিক আছে? তো এবার তুমি কি করলে, তাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেলে, না আমাকেও এরকম কিছু একটা করতে হবে, তো আমাকেও এরকম কিছু একটা করতে হবে, তুমি এক্সাইটেড হয়ে গেলে, তখন তোমার কি হলো, ডোপামিনটা রিলিজ হলো। এরপরে এই যে করতে হবে আমাকে, এবার কি করলে, তুমি জিমে গেলে, এক্সারসাইজ করলে, কিংবা বাড়িতেই তুমি এক্সারসাইজ শুরু করলে।
একদম ইনিশিয়ালি যখন তুমি এক্সারসাইজ শুরু করছো, তখন আগে কোনোদিনও করোনি, ইনিশিয়ালি যখন শুরু করছো তখন তোমার কি হবে, তুমি প্রচন্ড ভাবে ঘামছো, একটুতেই হাঁপিয়ে যাচ্ছ। কিন্তু এটা যদি তুমি সত্যি সত্যি করো, এই ঘামার মধ্যে, এই হাঁপিয়ে যাওয়ার মধ্যে কিন্তু অদ্ভুত ভাবে একটা প্লেজার ফিল কিন্তু তোমার হবে। তোমার কিন্তু ভেতর থেকে একটা ভালো লাগাবে, সেই ঘামের মধ্যে, সেই টায়ার্ডনেস এর মধ্যে কিন্তু তোমার একটা প্লেজার ফিলিং হবে, এবং সেটা হয় কিন্তু এন্ডরফিনের জন্য। এরপরে যখন তুমি প্রথম দিকে একটু ক্র্যাম্পস হচ্ছে, কষ্ট পাচ্ছ, ঘামছো, একটু একটু কষ্ট মনে হচ্ছে, কিন্তু তুমি যখন এই অভ্যাসটা চালিয়ে যাচ্ছ, কিছুক্ষণ পরে তুমি ওয়েট মেজার করে দেখছো, আরে আমার তো এত কেজি কমে গেছে, তখন তোমার কি হচ্ছে, তোমার একটা খুশির অনুভূতি হচ্ছে, তখন তোমার কি হচ্ছে, রিলিজ অফ সেরোটোনিন হচ্ছে। এবং ফাইনালি যখন তুমি একদম রুটিনের মধ্যে নিজেকে, এই রেজিমের মধ্যে তুমি নিজেকে নিয়ে এসছো, তোমার সকালবেলা উঠেই কিছুটা সময় তুমি এর জন্য ব্যয় করছো, শরীরটাকে সুস্থ রাখছো, একটা খুব ভালো লাইফ লিড করতে তুমি শুরু করে দিয়েছো, সেই মেথডের মধ্যে তুমি চলে এসছো, তখন তুমি নিজেকে কি করবে, নিজেকে অ্যাপ্রিসিয়েট করবে। যে আগে যেরকম তোমার মনে হতো যে এই জিনিসটা আমার মতো নেই, তার মতন আমাকে হতে হবে, আমাকে চেষ্টা করতে হবে, এই ক্ষেত্রে আমি বলছি, তখন তুমি এতগুলো প্রসেসের পরে তোমার কি হচ্ছে, তোমার নিজেকে ভালো লাগতে শুরু করছে, একটা ফিলিং অফ সেলফ লাভ, ইউ আর ফিলিং দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি লাইকিং ইউর সেলফ, ইউ আর লাভিং ইউর সেলফ, দ্যাট ইজ ওয়েন অক্সিটোসিন ইজ রিলিজ। তো এইভাবে কিন্তু আমাদের নিউরো ট্রান্সমিটারের ইনফ্লুয়েন্সটা আমরা দেখতে পাই। Next factor affecting, physiological factor affecting emotional well-being, that is হরমোন। হরমোন অনেক ভাবে আমাদের ইমোশনালি, আমাদের মেজাজকে, আমাদেরকে এফেক্ট করে। ফর এক্সাম্পল, যখন আমাদের ডিউরিং পিরিয়ডস টাইম, আমাদের যখন পিরিয়ডস হয় কিংবা প্রেগনেন্সির সময় অনেক রকম হরমোনস রিলিজ হয়, যার জন্য আমাদের মেজাজটা একটুখানি বিক্ষিপ্ত থাকে, কিংবা থাইরয়েড ইজ বেসিক্যালি রিলেটেড টু তোমার এই মেজাজ পরিবর্তন, কিন্তু থাইরয়েডের ইমব্যালেন্সের জন্য কিন্তু হতে পারে, ঠিক আছে। পরেরটা হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ, ক্রনিক ডিজিজ, যেরকম মনে করো কারো যদি হার্টের কোনো প্রবলেম থাকে, কিংবা কারো যদি ক্যান্সার থাকে, ডায়াবেটিস থাকে, এটার জন্য শরীরের মধ্যে একটা অসুস্থতা, একটা সবসময় অস্বস্তি, এটা তো অনুভব হয়ই, তার সঙ্গে কিন্তু আমাদের সবসময় কিন্তু আবেগগত সুস্থতাকেও কিন্তু প্রভাব করে। মেজাজ আমাদের ঠিক থাকে না, আমরা ঠিকঠাক অনুভব করি না, হয়তো যেরকম অনুভূতি হওয়া উচিত সেই সময় আমরা সেই অনুভূতিটাকে ডিসপ্লে করতে পারছি না। আচ্ছা, তারপরেরটা দেখো, আঘাত এবং অসুস্থতা, ইনজুরি অ্যান্ড ইলনেস, মানে মস্তিষ্কের কোনো যদি আঘাত লাগে কিংবা আমরা যদি গুরুতর অসুস্থ হয়ে যাই, তখনও কিন্তু আমাদের কার্যকারিতা যেহেতু কমে যায়, তার ফলে কিন্তু আমাদের আবেগিক ভাবে কিন্তু আমরা কিন্তু অসুস্থ বোধ করি। আমাদের পরিবর্তন হতে পারে ইমোশনাল স্টেট। আচ্ছা, তারপরেটা দেখো, শারীরিক কার্যকলাপ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এর আগে বললাম নিউরোট্রান্সমিটার্স যখন বোঝাচ্ছিলাম, তখন একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আমি একটা এক্সাম্পল বললাম, এটা কিন্তু যথেষ্ট ঠিক। আমরা যদি নিয়মিত ব্যায়াম করি, তখন আমাদের কি হচ্ছে, এন্ডরফিন সেক্রেশন হচ্ছে, তার ফলে আমাদের মধ্যে একটা ভালো মুডের সৃষ্টি হচ্ছে। এই জন্য সবসময় বলে যে হালকা হলেও একদম বসে থেকো না, কিছুটা হলেও একটু দৌড়ঝাঁপ করো, একটু লাফালাফি করো, একটু খেলাধুলা করে আসো। সব সময় ওই মোবাইল নিয়ে বসে থাকা, যেটা তোমাদের এখন প্রচন্ড ভাবে অভ্যাস হয়ে গেছে, সেটা কিন্তু প্রচন্ড ভাবে আমাদের ইমোশনালি নেগেটিভলি এফেক্ট করে। ঘুম, রাত জেগে জেগে স্ক্রিন টাইম আমি বাড়াচ্ছি, যেটা খুব বাস্তব, অনেকেই অস্বীকার করবে কথাটা বলছি, কিন্তু প্রপার ঘুম যদি না হয়, তাহলে কিন্তু আমাদের একটা পরের দিন সারাক্ষণ ধরে একটা টায়ার্ডনেস, আমরা মনোযোগী হতে পারছি না, আমাদের একটা বাজে একটা বিরক্তি, একটা ফিলিং সবসময় লেগে আছে। আচ্ছা, সঠিক খাদ্য, পুষ্টি কিংবা নিউট্রিশন, পরের পয়েন্টটা, এখানে দেখা গেছে ভিটামিন বি, ভিটামিন ডি এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের অভাবে কিন্তু আমাদের মধ্যে ডিপ্রেশন আনতে পারে, আমাদের মধ্যে অ্যাংজাইটি আনতে পারে, ঠিক আছে। আচ্ছা, এজ, বয়স, আগে কম বয়সে যেই কাজটা একজন করতে পারতো, আমাদের তোমাদের দাদু ঠাকুমাদের কথাই আমি বলছি, তারা হয়তো তাদের ইয়াং বয়সে অনেক কাজ তারা করতে পারতো, এখন তারা করতে পারে না, বয়সের জন্য পেরে ওঠে না। এবং আমি আগে এটা করতে পারতাম, এখন পারছি না, মানসিক ভাবে
কিন্তু আমি আমার অক্ষমতাটাকে অনুভব করছি এবং তার ফলে কিন্তু আমার ইমোশনালি কিন্তু আমি এফেক্টেড হচ্ছি। আচ্ছা, পরের পয়েন্টটা হচ্ছে ব্যথা কিংবা পেন। ব্যথাও কিন্তু আমাদের আবেগগত স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। এর ফলেও কিন্তু কন্টিনিউয়াসলি কোথাও আমার চোট লেগে গেল কিংবা কন্টিনিউয়াসলি আমি ব্যথা অনুভব করছি পায়ে কিংবা শিরদাঁড়ায়, সেটা থেকেও কিন্তু আমার সবসময় একটা বিরক্তির মনোভাব এবং তার ফলে কিন্তু আমার একটা হতাশা, উদ্বেগের কারণ হতে পারে এবং সেটা কি হচ্ছে ইমোশনালি আমাদেরকে এফেক্ট করছে। এবং লাস্টলি ইনফেকশন, সংক্রমণ। এটা আমি কোভিড এর এক্সাম্পলটা নেব। আজ থেকে 5 বছর আগে তোমরা তখন কোন ক্লাসে পড়তে, হয়তো 7-8-এ পড়তে। সবাই লকডাউনের মধ্যে গৃহবন্দী হয়েছিলে, কারো হয়তো অনলাইন ক্লাস হয়েছে রেগুলারলি, কারো হয়তো হয়নি। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে তোমরা কিন্তু সবাই তোমাদের বন্ধু বান্ধবের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, একটা একা ঘরের মধ্যে একদম বন্দি। যতটুকুনি কথা বলছো হয়তো মোবাইলের মাধ্যমে কথা বলছো, স্ক্রিনে কথা বলছো, একে অপরের কাছাকাছি যেতে পারছো না। এর ফলে যে শুধু তোমরা নয়, বড়রাও যারা চাকরি করে কিংবা বাইরে, আমাদের সবারই তো একটা সামাজিক জগৎ আছে, আমরা তো মিশি, আমাদের তো বন্ধু বান্ধব আছে, লোকজনের সঙ্গে কথা বলা আছে। এই যে 2 বছর ধরে যে তোমরা সেইটা না পেয়ে গৃহবন্দী হয়ে শুধু 4 দেওয়ালের মধ্যে, কিংবা ঘরটাও যদি আর একটু বড় থাকে তার মধ্যে বন্দী হয়ে গেলে, সেটা যে আমরা কিভাবে ফিল করেছি সেটা আমরাই জানি। এর ফলেও কিন্তু অনেকের ইমোশনাল চেঞ্জেস দেখা গেছে ইন আ ভেরি নেগেটিভ ওয়ে। তো সংক্রমণ একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এই সময় আমি বলবো। আচ্ছা, এবার আমি সাইকোলজিক্যাল ফ্যাক্টরসে চলে যাচ্ছি উইচ এফেক্ট ইমোশনাল ওয়েলবিং। সবার প্রথমেই কগনিটিভ প্রসেস এন্ড থিঙ্কিং স্টাইল, মানে জ্ঞানীয় প্রক্রিয়া এবং চিন্তা ভাবনার ধরনের মধ্যে যাব। তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে ক্যাটাস্ট্রোফাইজিং। হোয়াট ইজ ক্যাটাস্ট্রোফাইজিং? ছোট্ট একটা ঘটনাকে তুমি বিশাল বড় করে দেখছো এবং সেই ছোট্ট একটা ঘটনা ম্যাক্সিমাম টাইমই একটা নেগেটিভ ঘটনা হয়ে থাকে। এই ছবিটার দিকে তাকাও, খুব ইন্টারেস্টিং আর কি তোমাদের জন্য। আমি এটা খুব আমার নিজের খুব ফেভারিট একটা ছবি আর কি বোঝানোর জন্য। সেটা হচ্ছে, এটা দেখো হৃদয়, আমাদের হার্ট, আর এটা হচ্ছে একটা ব্রেন। হ্যাঁ, আর এখানে দেখো ব্রেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটা ছোট্ট ব্ল্যাক বলকে দেখছে, যেটা কিনা এখানে লেখা আছে ব্যাড। হ্যাঁ, আর এখানে হার্ট, তার সামনে দেখো এই এতগুলো গ্রিন বলস, কি লেখা আছে এখানে? গুড 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 গুড, মানে ভালো, এই জিনিসগুলো ভালো, আর এই একটা জিনিস হচ্ছে খারাপ। আমাদের যেটা ম্যাক্সিমাম মানুষের প্রবণতা থাকে সেটা হচ্ছে ব্রেন কি করছে, এই একটা খারাপ জিনিসকে সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আরো বড় করে দেখছে, আমার তো খুব খারাপ হয়ে গেল। কিন্তু হৃদয়, হার্ট বলছে ব্রেন লুক, মানে দেখো এদিকে। ব্রেন বলছে নট নাও, কান্ট ইউ সি আই এম বিজি, মানে হোয়াট হি ইজ বিজি উইথ, হি ইজ বিজি উইথ দ্য ব্যাড থিং। হ্যাঁ, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে আরো বড় করে সেই ছোট্ট খারাপ জিনিসটাকে দেখছে। সেখানে বলছে এত ভালো জিনিস আছে, তুমি এগুলোকে দেখছো না, একটা খারাপ জিনিসকে তুমি দেখছো, এইদিকে তাকাও। হ্যাঁ, মানে এটাই আমাদের অ্যাকচুয়ালি করা উচিত, কিন্তু বেসিক্যালি আমি কিন্তু করি না। মানুষের লাইফে ছোট্ট একটা খারাপ জিনিস হয়ে গেল, যেরকম বন্ধু বান্ধবের সঙ্গে ডাকাডাকি হয়ে গেল, সে তারপরে অনেকটা সময় কেটেই গেল, তাও তুই আমাকে ওই সময় কেন এটা বলেছিস, কেন এটা তুই করলি, সেটা নিয়েই আমরা কিন্তু অনেক সময় ব্যস্ত হয়ে যায়। নেক্সট পয়েন্টটা হচ্ছে মেরুপ্রবণ চিন্তন বা পোলারাইজ থিঙ্কিং। পোলারাইজ মানে হচ্ছে দুটো পোল, এই কোনায় সাউথ পোল, নর্থ পোল। হ্যাঁ, মানে তুমি মাঝের কোথাও নেই, হয় তুমি একেবারে গুডের দিকে, নাহলে একেবারে ব্যাডের দিকে, হয় তুমি পুরোটা রাইটের দিকে, নাহলে রঙের দিকে, নাহলে অলওয়েজ, নাহলে কখনোই নয়। ঠিক আছে, মানে হচ্ছে আমি মাঝের কোনো চিন্তা করতে পারছি না, কিন্তু হয় আমি সবটা ভালো, না হলে আমার পুরোটাই খারাপ, এইভাবে চিন্তা করছি। মানে একটা মানুষকে হয়তো তুমি ভালো মনে করেছো, হঠাৎ করে তুমি একটা অন্য পার্ট তার দেখলে, অন্য সাইড দেখলে, সে কি খারাপ, আমি এতদিন ধরে এতটাই ভুল বুঝলাম তাকে, না, আমার প্রত্যক্ষণ একদম খারাপ, সে এরকম একদমই না। কেন? একটা মানুষের অনেকগুলো রূপ হতে পারে এবং মানুষ তো ধূসরই, সাদা কালো মিশিয়েই। আমরা কেউ পুরোপুরি সাদা নয়, কেউ পুরোপুরি ব্ল্যাক নয়, পুরোটা খারাপও আমাদের মধ্যে নেই আর সবটা ভালোও নেই। আমরা তো শিখি, আমরা ভুল করি, ভুলের মধ্যে দিয়ে আমরা শিখি, আস্তে আস্তে আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই তো চলি। তারপরের পয়েন্ট হচ্ছে ফরচুন টেলিং।
অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা। তার মানে হচ্ছে যে আমি আমার ফিউচার নিয়ে বড্ড বেশি ওয়ারিড। পরীক্ষার আগে পড়ছো, হয়তো পড়া সত্যি সত্যি হয়ে গেছে, আমার একটাও অঙ্ক পরীক্ষার আগে আমার একটাও ফর্মুলা মনে নেই, আমি যে কি করবো পুরো ব্ল্যাঙ্ক খাতা দিয়ে আসবো, কেন এরকম হচ্ছে, আমার কিচ্ছু মনে থাকলে আমি সব ভুলে যাব, আমি পরীক্ষার সময় কিচ্ছু পরীক্ষা দিতে পারবো না। একজন চাকরি করছে, সে বলছে আমার যদি কালকে চাকরিটা চলে যায় আমার পরিবারকে দেখবে। মানে অকারণে, মানে এই চিন্তার কোনো বেসই নেই, আমি অকারণে চিন্তা করছি এবং চিন্তাটা পুরোটাই নেগেটিভ চিন্তা করছি। আচ্ছা, অতিরিক্ত সাধারণীকরণ, ওভার জেনারেলাইজেশন। মনে করো কোনো একটা ছোট্ট নেতিবাচক ঘটনা আমার লাইফে ঘটে গেল, এবার সেই ঘটনাটা নেই আমি প্রত্যেকটা আরো ঘটনা যে ঘটছে সবকিছুকেই আমি ওই চোখেই দেখছি, নেগেটিভলি আমি পারসিভ করছি, মানে আমার সবই খারাপ হয়। দেখলি তো আমার ভাগ্যটাই এরকম, আমার সব কিছু খারাপ হয়, আমার জন্য কোনো কিছুই ভালো নয়, আমার লাইফটাই এরকম। মানে কোনো একটা খারাপ জিনিস হলো, আরে হতেই পারে, কোনো একটা ইনসিডেন্টে, কোনো একটা ইনসিডেন্টে, সবকটা ইনসিডেন্ট সবকটা সিচুয়েশন তো আলাদা, হতেই পারে কোনো কিছু একটা খারাপ। কিন্তু মানুষের কিছু কিছু মানুষের এরকম প্রবণতা থাকে যে ওই একটা খারাপ জিনিসকে নিয়ে প্রত্যেকটা খারাপ জিনিসের সঙ্গে কিংবা প্রত্যেকটা আলাদা সিচুয়েশনের সঙ্গে সেটা কিন্তু রিলেট করবে। আচ্ছা, এবার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, তার মধ্যে 5টা পয়েন্ট আছে। দ্য বিগ 5 বলে আমরা জানি, এটাকে আমরা ওশান থিওরিও বলে থাকি। ওশান, ও ফর ওপেননেস টু এক্সপিরিয়েন্স, সি ফর কনসিয়াসনেস, E for extraversion, A for agreeableness, আর lastly N for neuroticism. আচ্ছা, সবার প্রথমেই হচ্ছে ওপেননেস টু এক্সপিরিয়েন্স, মানে আমি উন্মুক্ত ভাবে উপলব্ধি করার চেষ্টা করছি। এই ধরনের ব্যক্তিরা কিন্তু প্রচন্ড ভাবে সৃজনশীল হয়, তারা সব সময় নতুন কিছু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করে, সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করে। পরেরটা দেখো, বিবেক বোধ। এই ধরনের ব্যক্তিরা কিন্তু প্রচন্ড আমার ভেতরের অন্তরে, আমার অন্তরের সত্তা কি বলছে, মানে আমি অনেক কিছু এরকম হয় যে আমরা অনেক ভুল করে থাকি, হয়তো লোকের সামনে আমরা সেটা, মানুষের সামনে, বাকিদের সামনে আমরা সেটা স্বীকার করলাম না, কিন্তু আমার অন্তরের সত্তা কিন্তু আমাকে বলে দিচ্ছে, আমি কিন্তু তখন স্বীকার করে নিচ্ছি কাজটা আমার ঠিক হয়নি। তো এই ধরনের ব্যক্তিরা, বিবেকবোধ যাদের মধ্যে আছে, তারা কিন্তু প্রচন্ড ভাবে সময় সীমা সম্পর্কে খুব সচেতন থাকে এবং তারা কিন্তু প্রচন্ড ভাবে অর্গানাইজ, সুসংগঠিত থাকে। আচ্ছা, পরের পয়েন্টটা হচ্ছে এক্সট্রাভার্সন, বহির্মুখী মানুষেরা সামাজিক, মিশতে ভালোবাসে, লোকের সাহায্য করতে ভালোবাসে। নেক্সট পয়েন্ট, সম্মতি সম্পন্ন কিংবা অ্যাগ্রিবেলনেস। এরা কিন্তু খুব একটা যে নিজের কথাটাকে প্রাধান্য দিচ্ছে তা নয়, গ্রুপের মধ্যে আছে, আচ্ছা ঠিক আছে ও এটা বললো, ঠিক আছে আমি রাজি হয়ে যাচ্ছি, মানে গ্রুপের মধ্যে থেকে সে সহজেই অপরের কথায় সহযোগী হয়ে যায়। এবং লাস্টলি নিউরোটিসিজম, আমরা সবাই কিন্তু কিছু না কিছু সময় প্রচন্ড ভাবে লো ফেজে পড়ি, মানে ছোটখাটো ডিপ্রেশন বলো, ছোটখাটো ভয়, অ্যাংজাইটি বলো, অস্থিরতা বলো, বিরক্তি ভাব বলো, সবার মধ্যেই তো এটা খুব কমনলি হয়ে থাকে, কিন্তু আমরা তারপরে আবার কিছু সময় পরে কি আবার ঘুরে দাঁড়াই। কিন্তু নিউরোটিসিজম যাদের মধ্যে আছে, তারা কিন্তু এই নেগেটিভ ফিলিংস গুলো, মানে দুঃখের ফিলিং, অবসাদের অনুভূতি, এইগুলো কিন্তু হওয়ার পরে কিন্তু তারা চটজলদি আবার করে সেই স্বাভাবিক অবস্থায় কিন্তু তারা ফিরে আসতে পারে না, তাদের খুব অসুবিধা হয়। পরের পয়েন্ট দেখো, সেলফ এস্টিম অ্যান্ড সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বোধ ও আত্মমর্যাদা। আত্মসম্মান বোধ কি? নিজের মূল্য, যোগ্যতা এবং গুরুত্ব সম্পর্কে একটি সুস্থ ও সুষম ধারণা। পরের পয়েন্ট, আবেগ নিয়ন্ত্রণ এবং সহনশীলতা। আগের ক্লাসেই পড়িয়েছি রেজিলিয়েন্স, সহনশীলতা। ইমোশনাল কন্ট্রোল, আবেগ নিয়ন্ত্রণ হলো নিজের আবেগ, চিন্তা ভাবনা এবং উদ্দীপনাগুলোকে শনাক্ত করতে এবং বুঝতে সময় নেওয়া। যখনই তুমি তোমার ইমোশনস গুলোকে বুঝতে সময় নিচ্ছ, তখন কিন্তু তুমি চটজলদি রিয়াকশন করছো না,
চটজলদি ইমিডিয়েট রিয়াকশন মানেই কিন্তু তোমার রিয়াকশনের মধ্যে কিন্তু ভুল হলেও হতে পারে। তুমি যখনই সেটা সময় নিচ্ছ রিয়াক্ট করার জন্য, তখনই কিন্তু তুমি চিন্তা করছো যে কোনটা আমার এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে উচিত হবে করা আর কোনটা কিন্তু একদমই অনুচিত। সহনশীলতা, আগেই বলেছি, প্রচুর নেগেটিভ সিচুয়েশন প্রতিকূলতার মধ্যেও তুমি আবার বাউন্সিং ব্যাক, ঘুরে তাকাচ্ছ এবং আরো শক্তিশালী হিসেবে কিন্তু নিজেকে তুমি বোঝাচ্ছ যে আমি মোকাবেলা করতে পারি, যতই বাধা আসুক না কেন আমি ঠিক এই সিচুয়েশন থেকে নিজেকে বার করে আনতে পারবো। আই উইল ডেফিনেটলি ওভারকাম দিস সিচুয়েশন। ওকে, এবার সাইকোলজিক্যাল ফ্যাক্টরস আমাদের ইমোশনাল ওয়েলবিং এর উপর কি কি প্রভাব ফেলে, দ্য ইম্প্যাক্ট অফ সাইকোলজিক্যাল ফ্যাক্টরস অন ইমোশনাল ওয়েলবিং। সবার প্রথমে আমরা নেগেটিভ ইম্প্যাক্ট গুলো দেখবো। আমাদের মধ্যে অ্যাংজাইটি অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা, অস্থিরতা, ঘাম, বুক ধরফর করা, শ্বাসকষ্ট, এই সিমটমস গুলো হবে। বিষণ্ণতা, ডিপ্রেশন মানে সব সময় একটা আশাহীনতার ফিলিং, যে একটা হোপলেসনেস, যে আমার দ্বারা কিচ্ছু হবে না। সবসময় একটা উদ্দামহীনতা, অবিরাম দুঃখ, ক্লান্তি, ঘুমের সমস্যা, খিদে না পাওয়া, এগুলো সব ডিপ্রেশনের লক্ষণ। এবং মানসিক স্ট্রেস যদি অনেক দিন ধরে থাকে একটা মানুষের, তাহলে কিন্তু শারীরিক এবং মানসিক উভয় ভাবেই কিন্তু স্বাস্থ্যের উপর খুব নেগেটিভলি এফেক্টেড হয়। আচ্ছা, এবার আমরা ইতিবাচক প্রভাব, পজিটিভ ইম্প্যাক্ট দেখে নেবো। সবার প্রথমে কি হচ্ছে, আমরা যদি খুব ইমোশনালি ওয়েলবিং যদি আমাদের খুব ভালো হয়, তাহলে আমাদের ইমপ্রুভড রিলেশনশিপ মানে উন্নত সম্পর্ক হবে, আমরা সামাজিক হব, আমরা খুব কার্যকর যোগাযোগ রাখতে পারবো মানুষের সঙ্গে, সহানুভূতিশীল হব। তারপরে হচ্ছে পারফরমেন্স অ্যান্ড প্রোডাক্টিভিটি মানে হচ্ছে কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতা, অর্থাৎ আমি আবেগগতভাবে সুস্থ ব্যক্তিরা কাজ, শিক্ষা এবং সৃজনশীল সাধনায় কার্যকরভাবে সম্পাদন করতে সম্পর্ক হয়। তারা খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে সঠিকভাবে প্রোডাক্টিভ ওয়েতে কার্যকারীভাবে কিন্তু কাজ সম্পন্ন করতে পারে। এবং এই দুটো হলে কিন্তু ফাইনালি আমাদের জীবনের কোয়ালিটি অফ লাইফ কিন্তু বৃদ্ধি কিংবা ইনক্রিজড হবে আর কি। আমরা খুব সুন্দর করে আমাদের প্রত্যেকটা সময় আমরা কিন্তু উপভোগ করতে শিখবো। কঠিন সময়েও যেরকম মোকাবেলা করতে শিখবো, সেরকম নিজেদের মধ্যে হোপও রাখতে পারবো, আশাও রাখতে পারবো যে কিছুটা খারাপ সময় আসে, সবসময় তো সমান নয়, কিন্তু কিছুটা খারাপ সময় যে যখন আসবে তখনও কিন্তু আমি ঠিক ঘুরে দাঁড়াতে পারবো। আচ্ছা, এবার আমি আসছি টেকনিক্স ইউজ টু ইমপ্রুভ ইমোশনাল ওয়েলবিং। 5টা টেকনিক তোমাদের সিলেবাসে আছে। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভনেস, দৃঢ়তা। সেকেন্ডলি মাইন্ডফুলনেস। থার্ডলি আমরা মেডিটেশনের সম্পর্কে জানবো। ফোর্থ যোগা। আর সবচেয়ে লাস্টে খুব নতুন একটা টেকনিক, সেটা হচ্ছে বায়োফিডব্যাক। চলো আমরা অ্যাসার্টিভনেস এর দিকে যাচ্ছি। ওকে, চলো, দৃঢ়তা। Assertiveness. What is assertiveness? Assertiveness is confidently and respectfully expressing your needs, thoughts, and feelings while valuing others to build self-esteem, reduce conflict, and foster healthier relationship. মানে তুমি নিজের আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য, নিজের কথা বলছো ঠিকই, কিন্তু সেই কথা বলার সময় কিন্তু তুমি অপর মানুষকে, তোমার সামনে যে ব্যক্তি আছে, যে মানুষের সঙ্গে তুমি কথাটি বলছো, তাকে কিন্তু তুমি অসম্মান জানাচ্ছ না। এবার আমরা দৃঢ়তা কিংবা অ্যাসার্টিভ যারা, তাদের সঙ্গে প্যাসিভ আর অ্যাগ্রেসিভ, তাদের মধ্যে কি পার্থক্য, এটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নেবো। এই দেখো, ছবিতেই একটু বুঝতে পারছো কে কিরকম প্যাসিভ, অ্যাসার্টিভ আর অ্যাগ্রেসিভ। আমি একটা সিচুয়েশন দিচ্ছি। দেখো, একজন সহপাঠী তোমার এমন একটা কাজ করতে বলেছে যা তোমার দায়িত্বের বাইরে এবং তোমার কাছে একদম সময় নেই কাজটা করার। এবার 3 ধরনের ব্যক্তি কিভাবে এই পরিস্থিতিকে, এই সিচুয়েশনকে ডিল করবে। প্রথমেই আসছি আমি, যারা নম্র স্বভাবের, যারা প্যাসিভ, তারা ভেতরে ভেতরে কিন্তু তারা প্রচন্ড বিরক্ত, কিন্তু সে কিন্তু বলছে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি, সে এরকম ভাবে রিয়াক্ট করবে।
তারপরেরটা দেখো, যে অ্যাগ্রেসিভ, সে বলবে আমার এটা কাজ নয়, তুমি নিজেই এটা করে নাও, একদম মুখের উপর ডিরেক্টলি সে বলছে অ্যাগ্রেসিভলি। কিন্তু যারা অ্যাসার্টিভ তারা বলছে আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু এখন আমার নিজের অনেক কাজ আছে, এই মুহূর্তে আমি তোমার এই কাজটা করতে পারবো না। সে অন্যকে কিন্তু অসম্মান জানানো না, কিন্তু সেই সময় একই সাথে সে কিন্তু বুঝিয়ে দিল যে এখন এই মুহূর্তে আমার এতটাই কাজ আছে, তোমার এই কাজটা কিন্তু করার মতন সময় আমার কাছে নেই। আচ্ছা, দের ইজ ওয়ান মোর টাইপ অফ পার্সন, সেটার নাম হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেসিভ পার্সন। প্যাসিভ অ্যাগ্রেসিভ, তোমরা একটু ছোটই আছো এখন, আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে যখন অনেক এক্সপিরিয়েন্স তোমাদের হবে তখন এই প্যাসিভ অ্যাগ্রেসিভটা বুঝতে পারবে। এখন জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। প্যাসিভ মানে তোমরা বুঝলে নম্র, অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক। এই ধরনের ব্যক্তিরা যেরকম দেখো, আই সার্টনলি মেক ক্লিয়ার দ্যাট মাই রাইটস অ্যান্ড নিডস প্রিভেল। আমি একটুখানি সামরি হিসেবে বলে দিচ্ছি, এই ধরনের মানুষেরা তারা কিন্তু সামনের মানুষকে দেখাবে যে সেই মানুষের জন্য সে সব দিতে সব করতে সে রাজি, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু নিজের একটু এক কোনাও জায়গা কিন্তু ছাড়বে না, নিজেরটা খুব ভালো বুঝে নেবে, কিন্তু ওপরে দেখাবে সে কিন্তু তোমার জন্যই রয়েছে। তো খুব বলতে গেলে ভালো মুখোশের পিছনে একটা অদ্ভুত একটা হিংস্র মুখ লুকিয়ে থাকে আর কি। তো ইটস ভেরি, এই ধরনের ব্যক্তিরা খুব ডেঞ্জারাস থাকে, যেহেতু হিডেন থাকে, মাস্কের পেছনে তাদের আসল রূপ লুকানো থাকে। তো ইটস বেটার টু অ্যাভয়েড দেম। কিন্তু এখন এই যে বললাম, তোমাদের এখনো অতটা বয়স হয়নি এই ধরনের মানুষকে পার্সিভ করা। আস্তে আস্তে যখন তোমরা বড় হবে, অনেক উপলব্ধি করবে, এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যখন যাবে, তখন সহজে এই মানুষদেরকে চিহ্নিত করতে পারবে। চলো এবার আমরা দেখে নিই যে আমাদের এই অ্যাসার্টিভনেস, এইটা কিভাবে আমরা এনহ্যান্স করতে পারবো, নিজেদের লাইফে কি করে আনতে পারবো। সবার প্রথমেই হচ্ছে যে নিজের অধিকারগুলোকে চিহ্নিত করা, মানে আমার যে অধিকার, মানে আমার নিজের মতামত দেওয়া কোনো কিছুতে, কিংবা সম্মান পাওয়ার অধিকার, কিংবা ভুল করারও অধিকার, এইগুলো যাতে আমি আহ আহ, এই অধিকারগুলো যাতে আমি চিহ্নিত করতে পারি। পরের পয়েন্টটা হচ্ছে আমি বলতে শেখা, লার্ন টু সে আই। তুমি আমাকে কখনো সাহায্য করো না এরকম বলবে না, কিন্তু যারা আক্রমণাত্মকরা এরকম ভাবে বলে, এর বদলে বলতে হবে আমি অনুভব করি যে আমার যখন সাহায্যের প্রয়োজন হয় তখন আমি তোমাকে পাশে পাই না। না বলতে শেখা, যেরকম আমি বলতে শেখা সেরকম ভাবে লার্নিং টু সে নো। এক্সাম্পল হিসেবে, আমি দুঃখিত, আমি এখন এই কাজটি করতে পারবো না। পরের পয়েন্ট, আমি আমার নিজের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, শরীরের ভাষা সচেতন হওয়া, যেরকম চোখে চোখ রেখে কথা বলা, সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলা। তো এই সবগুলো কিন্তু স্পষ্ট আওয়াজে কথা বলা, উচ্চ স্বরে নয়। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদেরকে দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে এই বিহেভিয়ার গুলো আমরা ইনকালকেট করতে পারবো কি নিজেদের মধ্যে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইতিবাচক আত্মকথন, পজিটিভ সেলফ টক। ফর এক্সাম্পল, আমি এটা পারবো না এরকম নয়, বলতে হবে আমি চেষ্টা করব বা আমি শিখতে পারি। সবসময় তোমার কথার মধ্যে যাতে একটা পজিটিভনেস থাকে, ঠিক আছে। ক্ষমা চাওয়া থেকে বিরত থাকা, মানে সবসময় যে তুমি অ্যাপোলজি চাইছো, সরি বলছাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ এটা আমাকে ক্ষমা করে দে, এই সব কথা যাতে তুমি না তোমাকে বলতে হয়, তুমি যাতে এড়াতে পারো, সেইভাবেই তুমি কথাগুলো যাতে বলো, এটা খেয়াল রাখতে হবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা, লাস্টলি আমার আবেগকে আমি নিয়ন্ত্রণ করব, কন্ট্রোলিং ইউর ইমোশন। আবেগ প্রবণ হয়ে কিছু বলা মানেই হচ্ছে তুমি যথেষ্ট ভুল বলছো। প্রচন্ড আবেগ প্রবণ যখন আমরা হয়ে যাই তখন কিন্তু আমরা অনেক কথা বলে ফেলি, পরে কিন্তু রিয়েলাইজ করি আমরা যে কথাটা আমার সেই সময় বলা উচিত হয়নি। সেই জন্যই নিজেকে যতটা পারবে একটু কন্ট্রোল করার চেষ্টা করবে। যখন প্রচন্ড ইমোশনালি অ্যারাউজ হয়ে যাবে তখন রিয়াক্ট না করতে, এবং নিজেকে সময় দিয়ে শান্ত হয়ে তবেই যাতে তুমি কথাগুলো বলো, রিয়াক্ট করো, এই খেয়ালটা কিন্তু করতে হবে। এই হ্যাবিটস গুলো একদিনে হবে না, কিন্তু ধীরে 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 তুমি যদি নিজেকে চেষ্টা করো
যে এই পয়েন্টস গুলো মনে রাখার এবং বিহেভিয়ারের মধ্যে যদি আনতে পারো, তাহলে অবশ্যই কিন্তু আমরা অ্যাসার্টিভনেস এর দিকে কিন্তু এগোতে পারি। আচ্ছা, কেন এবার অ্যাসার্টিভনেস ইম্পর্টেন্ট? ওয়াই অ্যাসার্টিভনেস ইজ সো ইম্পর্টেন্ট? দৃঢ়তা কেন গুরুত্বপূর্ণ? সবার প্রথমেই হচ্ছে আমাদের কনফিডেন্স প্রচন্ড ভাবে বাড়িয়ে তোলে। সেকেন্ডলি হচ্ছে আমাদের প্রচন্ড স্ট্রেস, মানসিক চাপ কমিয়ে দেয়। আর একটা পয়েন্ট হচ্ছে ইট ইমপ্রুভস আওয়ার রিলেশনশিপ, মানে একে অপরের সঙ্গে সম্পর্ক, সেটার উন্নতি ঘটায়। কেন কি ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, সেই জন্যই আমাদের রিলেশনশিপ গুলো খুব ইমপ্রুভ হয়। সিদ্ধান্ত গ্রহণে সহজ হয়, মানে আমি তো না হ্যাঁ না হ্যাঁ এর মধ্যে নেই, আমি জেনে গেছি যে কোনটা করা উচিত এবং সেভাবে আমি সেই কথাটা প্রকাশ করছি। সেই জন্য আমাদের ডিসিশন মেকিং করে একটা সিদ্ধান্ত, এটা করব না ওটা করব, কোনটা করা উচিত, সেখানে কিন্তু আমাদের খুব সহজেই আমরা কোনো ডিসিশন কিংবা সিদ্ধান্ততে আসতে পারি, সিদ্ধান্ত গ্রহণে। পরেরটা হচ্ছে ফাইন্ডিং সলিউশন টু আ প্রবলেম, সমস্যার সমাধান। অবশ্যই যখন তুমি ডিসিশনটা ঠিকঠাক প্রপারলি নিচ্ছ, তখন তুমি সলিউশনেও পৌঁছাচ্ছ। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে নিজের অধিকার রক্ষা করা, প্রোটেকশন অফ পজেশন। অবশ্যই আর কি, তুমি তো সবার আগে মানে অন্যের সম্মানহানি করছো না, কিন্তু তোমার নিজের এই মুহূর্তে তোমার যেটা দরকার সেই খানটা তুমি খুব দৃঢ়, সেই জন্য কি হচ্ছে তোমার অবশ্যই তোমার নিজের অধিকার রক্ষা হচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা, সেলফ কন্ট্রোল। অবশ্যই আমি বললাম যে যারা দৃঢ়, যারা অ্যাসার্টিভ, তারা কিন্তু সময় দেয় প্রচন্ড আবেগপ্রবণ অবস্থায়, তারা কিন্তু খুব চটজলদি প্রতিক্রিয়া করে না, নিজেকে সময় দেয় বলেই সঠিক কথা তারা বলতে পারে, সঠিকভাবে প্রতিক্রিয়া তারা জানাতে পারে। এবং এই হ্যাবিটস গুলো যখন তুমি আনবে, আলটিমেটলি তোমার কি হবে, তুমি কিন্তু তোমার কর্মক্ষেত্রে তোমার কিন্তু সাকসেস হবে। তুমি কিন্তু শুধু কর্মক্ষেত্রে নয়, সম্পর্কেরও উন্নতি, তোমার প্রফেশনাল পার্সোনাল লাইফ দুটোই কিন্তু এনহ্যান্স হবে। মননশীলতা, নেক্সট পয়েন্ট মাইন্ডফুলনেস, যেটাকে আমরা একটা ফ্রেজে বলি হিয়ার অ্যান্ড নাও, অর্থাৎ এখানে এবং এখনের মুহূর্ত। ঠিক আছে, দেখো এই ছবিটা, তোমার মাইন্ড কি এই সব জিনিসে ভর্তি নাকি না তোমার মাইন্ডটা ঠিক এরকম একটা স্টেটে, এরকম একটা সেরিং স্টেটে? আচ্ছা, এটাকে মাইন্ডফুলনেসকে আমি তিনটে পয়েন্টে ভাগ করছি। একটা হচ্ছে দেখো বর্তমান মুহূর্তে থাকা, এই যে বললাম হিয়ার অ্যান্ড নাও, তার মানে হচ্ছে যে আমি আমার অতীতে কি হয়েছে কিংবা ভবিষ্যতে কি ঘটবে সেটা নিয়ে চিন্তা না করে ঠিক এই মুহূর্তে যা ঘটছে ঠিক সেই মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করছি, এইখানটাই ফোকাস করছি এই মুহূর্তে। পরেরটা হচ্ছে অবিচারমূলক সচেতনতা, মানে আমার অনুভূতি, চিন্তা এবং সংবেদন ভালো কি খারাপ সেই বিচারে যাচ্ছি না, শুধু সেই অনুভূতিগুলো, সেই চিন্তাগুলো, সেই সংবেদনকে শুধু আমি পর্যবেক্ষণ করছি। এবং 3 নম্বর সবচেয়ে লাস্ট পয়েন্ট হচ্ছে খোলামেলা দৃষ্টিভঙ্গি, মানে আমি আমার আশেপাশের সিচুয়েশন গুলো যেটা আসছে সেটাকে আমি কিন্তু বিচার করছি না, অ্যানালিসিস করছি না, কিংবা নিয়ন্ত্রণ করারও চেষ্টা করছি না। যেমন করে সিচুয়েশন গুলো আসছে, পরিস্থিতি গুলো আমার কাছে আসছে, আমি কিন্তু সেভাবেই সেই মুহূর্তে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার মননশীলতা কি করে আমাদেরকে উপকার করতে পারে, বেনিফিটস অফ মাইন্ডফুলনেস। সবার প্রথমেই আমাদের মানসিক চাপ কমাবে অবশ্যই। সেকেন্ডলি আমাদের অ্যাংজাইটি আর ডিপ্রেশন, উদ্বেগ এবং বিষণ্ণতা আমাদের কমাবে। তারপরে হচ্ছে আমাদের অ্যাটেনশন, মনোযোগের বৃদ্ধিতে সাহায্য করবে, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, আমাদের ঘুমের উন্নতি হবে, শারীরিক সুস্থতা মানে ফিজিক্যাল ফিটনেস বাড়বে, এবং লাস্টলি হচ্ছে থ্রু মাইন্ডফুলনেস উই ক্যান ইমপ্রুভ আওয়ার রিলেশনশিপ, সম্পর্কের উন্নতি হবে। আচ্ছা, এবার দেখো আমরা কিভাবে মাইন্ডফুলনেসকে প্র্যাকটিস করব। সবার প্রথমেই দেখো মাইন্ডফুল ব্রিদিং, কোনো একটা শান্ত জায়গায় আরাম করে বসে, না হলে শুয়ে, চোখ খুলে কিংবা চোখ বন্ধ থাকতে পারে, নিজের শ্বাসের দিকে মনোযোগ দিতে হবে, মানে কিভাবে আমাদের শ্বাস ভেতরে যাচ্ছে কিংবা বাইরে আসছে এর প্রতি মনোনিবেশ করতে হবে।
আচ্ছা, সচেতন হাঁটা, মাইন্ডফুল ওয়াকিং, আর এক ধরনের মাইন্ডফুলনেস। সেখানে কিন্তু আমরা সচেতন ভাবে হাঁটা মানে হচ্ছে আমরা যে পা ঠেকিয়ে মাটিতে পা ঠেকিয়ে হাঁটছি সেই প্রতিটি পদক্ষেপের প্রতি মনোযোগী হওয়া। সচেতন খাওয়া, যখন আমরা খাচ্ছি, মানে অনেক জায়গায় এমন আছে যে তুমি দিনে যে খাবার পাচ্ছ এটাতে তুমি ব্লেসড বলেই তুমি খাবার খেতে পাচ্ছ, এবং ঠাকুরকে প্রণাম করে খাওয়া, অনেকে যারা বিলিভ করে তারা খায়। এবং যখন তুমি খাবারটা খাচ্ছ, মাইন্ডফুল ইটিং ইজ যে খাবারের একটা পার্টিকুলার কোনো একটা খাবারের একটা আকার থাকে, রং থাকে, গন্ধ থাকে, গন্ধতেই অনেকটা সময় আমরা ভালোবাসি খাবারটা খেতে। তো এই সবের দিকে খাবারের আকার, গন্ধ, রং এগুলো লক্ষ্য করাই হচ্ছে মাইন্ডফুল ইটিং। এবং সর্বশেষে মাইন্ডফুল ডেইলি অ্যাক্টিভিটিস, অনেক রকম সাধারণ কাজ করা, তার মধ্যে মাইন্ডফুল হওয়া। ফর এক্সাম্পল মনে করো এই নদীর জলটা তুমি স্পর্শ করছো, ঝর্ণার জলটা তুমি হাত দিয়ে স্পর্শ করছো, কিংবা নতুন বই তোমরা পাচ্ছ, সবাই জানো নতুন বইয়ের গন্ধটা কত ভালো লাগে, তো সেইটা যখন তুমি অনুভব করছো, এই ছোটখাটো ডেইলি অ্যাক্টিভিটিসেও কিন্তু আমাদের মাইন্ডফুল আমরা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, এবার আমি আসছি থার্ড পয়েন্ট টেকনিকে, সেটা হচ্ছে ধ্যান কিংবা মেডিটেশন। ধ্যান শব্দটি একটি সংস্কৃত শব্দ, ধ্যান থেকে এসছে, যার অর্থ হলো মনোনিবদ্ধকরণ। ধ্যান হলো এক ধরনের অনুশীলন যার মাধ্যমে একজন ব্যক্তি তার মনকে কেন্দ্রীভূত করে এবং মনোযোগ ও সচেতনতা বৃদ্ধি করে। এর লক্ষ্য হলো একটি শান্ত মানসিক অবস্থা অর্জন করা এবং মানসিক চাপ, উদ্বেগ এবং নেতিবাচক আবেগ থেকে নিজেকে মুক্ত করা। আচ্ছা, ধ্যানের একটু ইতিহাস বলে রাখি। প্রায় অলমোস্ট 5,000 বছরের পুরনো আর কি। আর আমরা মোটামুটি 1500 BCE তে বেদের উল্লেখ দেখেছি, এবং 500-600 BC-তে আমরা বুদ্ধিজমেও এবং তাওতেও কিন্তু আমরা এর রেফারেন্স লক্ষ্য করেছি। ওকে, এবার আমরা বেনিফিটস অফ মেডিটেশন জেনে নেব। প্রথমেই হচ্ছে আমাদের অ্যাংজাইটি এবং স্ট্রেসকে রিডিউস করে, মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস করে। মানে আমাদের যে চাপ সৃষ্টিকারী হরমোন আমরা জানি কর্টিজল, এই কর্টিজলের মাত্রা কিন্তু রিডিউস করে। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি পায়, আর ইনক্রিজ মেমরি অ্যান্ড অ্যাটেনশন স্প্যান। সিদ্ধান্ত নেওয়ার, এবার যখনই আমাদের মেমরি এনহ্যান্স হচ্ছে তখনই কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হতে সাহায্য করে। তারপরের পয়েন্টটা হচ্ছে কন্ট্রোলিং অফ আওয়ার ইমোশনস, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, মানে অস্থির মানসিকতা দূর করে আমাদের এই আবেগ নিয়ন্ত্রণ করে। নেক্সট পয়েন্ট, শারীরিক স্বাস্থ্য, ইমপ্রুভমেন্ট অফ ফিজিক্যাল হেলথ। অনেক গবেষণায় দেখা গেছে যে ধ্যান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ, কোলেস্ট্রলের মাত্রা কমাতেও কিন্তু ধ্যান আমাদের প্রচন্ড ভাবে সহায়ক। নেক্সট, ইনক্রিজ অফ সেলফ কনফিডেন্স, আমাদের আত্মবিশ্বাসের বৃদ্ধি। নিয়মিত ধ্যান করলে কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনের প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় কিন্তু সহায়তা করে। লাস্টলি, এনহ্যান্সমেন্ট অফ ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতার বৃদ্ধি। এখানে আমাদের যে লেফট সাইড আছে আমাদের মস্তিষ্কে, সেখানে কিন্তু ধ্যানের দ্বারা তার ফাংশনাল অ্যাক্টিভিটিস কিন্তু ইনক্রিজ হয়, যা কিনা আমাদের নতুন কিছু চিন্তার জন্য কিন্তু সাহায্য করে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নেবো যে কিভাবে, এটা অনেক দিনের প্র্যাকটিস আর কি, একদিনেই তুমি টেকনিক গুলো জেনে যাচ্ছ হাউ টু মেডিটেট বলেই যে তুমি নেক্সট দিন খুব সুন্দরভাবে করতে পারবে তা নয়। ইটস আ স্লো প্রসেস, ওয়ান স্টেপ এট আ টাইম, এবং অনেক দিন লাগে এটা ঠিকঠাক ভাবে করতে। কিন্তু মেনলি আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি আর কি, যে কিভাবে, মানে তোমরা যদি শুরু করো, হাউ টু স্টার্ট বেসিক্যালি দ্য মেডিটেশন। প্রথমেই হচ্ছে তুমি একটা খুব শান্ত পরিবেশ নির্বাচন করছো। চুজ আ কোয়াইট এনভায়রনমেন্ট, একটা নিরিবিলি জায়গা
জায়গা তুমি বেছে নিচ্ছ, সেখানে তুমি বসছো এবং তুমি একটা আরামদায়ক কমফোর্টেবল পোস্টারে বসছো, পজিশনে বসছো। কমফোর্টেবল পজিশন মানে এমন একটা পজিশন যেখানে তুমি বেশ কিছুটা সময় ধরে ওই পোস্টারে বসতে পারবে। তারপরে হচ্ছে তুমি মনকে কি করছো, তুমি ফোকাস করছো কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর, তুমি তোমার মাইন্ডটাকে কেন্দ্রীভূত করছো। আচ্ছা, তারপরে হচ্ছে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া, ফোকাসিং অন ব্রিদিং মানে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ করার সময় তা গভীরভাবে অনুভব করছো। তারপরে হচ্ছে চিন্তা ভাবনা পর্যবেক্ষণ, থট পারসেপশন। এখানে হচ্ছে যে তুমি অনেক রকম চিন্তা আসতে পারে, সেগুলোকে তুমি নিজের মধ্যে না নিয়ে শুধু বাইরের একজন দর্শক হিসেবে তুমি জাস্ট অবজার্ভ করছো, পর্যবেক্ষণ করছো। ঠিক আছে? আচ্ছা, তারপরের পয়েন্টটা হচ্ছে নির্দিষ্ট বস্তুতে মনোযোগ দেওয়া, পেইং অ্যাটেনশন অন আ স্পেসিফিক অবজেক্ট। এটা ইনিশিয়ালি শুরু করতে হবে মনে করো কোনো একটা ফুলের দিকে তাকিয়ে কিংবা মোমবাতি শিখার দিকে তাকিয়ে, এবং তারপরে চোখ বন্ধ করে দুটো ভুরুর মাঝখানে যে জায়গাটা আছে ঠিক এইখানটা তুমি সেই ইমেজটাকেই চোখ বন্ধ করে তুমি চিন্তা করছো। সময় প্রথমে ধীরে ধীরে 5 থেকে 10 মিনিট শুরু করবে এভাবে, এবং আস্তে আস্তে সেটাকে টাইমটা তুমি ইনক্রিজ করবে খুব অল্প সময়ের জন্য। নিয়মিত ভাবে এটা কিন্তু প্র্যাকটিসে আনতে হবে, এবং সেটাই হচ্ছে সবার লাস্ট পয়েন্ট, ধারাবাহিকতা। কন্টিনিউটি মানে তুমি একবার শিখলে কিভাবে মেডিটেট করতে হয় আর তুমি শিখে নিয়ে কয়েকদিন করলে তারপরে ছেড়ে দিলে না, আসল ফলাফল পেতে গেলে কিন্তু তোমাকে এটা একটা নিয়মিত ভাবে এই প্রক্রিয়াটার মধ্যে যেতে হবে। আচ্ছা, যোগ। যোগ সংস্কৃত শব্দ যোগ, কথাটির অর্থ হলো একাগ্রতা, অর্থাৎ টু ইউনাইট দ্য ইন্ডিভিজুয়াল সেলফ উইথ দ্য ইউনিভার্সাল কনসিয়াসনেস। এটি হলো প্রাচীন ভারতীয় জীবনযাপন পদ্ধতি যা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্বাস্থ্য অর্জন সহায়তা করে। যোগ শুধুমাত্র কিছু ব্যায়াম সেটা নয়, কিন্তু এটি শরীর, মন ও আত্মার মধ্যে একটি ব্যালেন্স কিংবা ভারসাম্য তৈরি করে। আচ্ছা, এখানে দেখো যোগের মূল নীতি, প্রিন্সিপালস অফ যোগা। যোগের মূল উদ্দেশ্য হলো আত্ম উপলব্ধি এবং পরম শান্তি অর্জন। তো মহর্ষি পতঞ্জলি অষ্টাঙ্গ যোগ 8টি অঙ্গের কথা উনি বলেছেন, ইয়ামাস, নিয়ামাস, আসানাস, প্রাণায়ামা, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। তো এই 8টি আসন অষ্টাঙ্গ যোগ সম্পর্কে একটু খুব ব্রিফলি আমি জেনে নেব। আচ্ছা, প্রথমেই হচ্ছে ইয়ামা, নিয়ম। রিস্ট্রেন্স মানে নৈতিক নির্দেশিকা, অহিংসা, সত্যবাদিতা, আত্মসংযম কিংবা অতিরিক্ত সঞ্চয় না করা, এগুলো সব হচ্ছে রিস্ট্রেন্স কিংবা ইয়ামা। সেকেন্ডলি নিয়ম, অবজারভেন্স মানে হচ্ছে ব্যক্তিগত শৃঙ্খলা, যেমন শুদ্ধতা, সন্তুষ্টি, তপস্যা, আত্ম অধ্যয়ন, এগুলো সব তোমার নিয়মের মধ্যে পড়বে। আসন কিংবা পশ্চার্স, আসনা বিভিন্ন শারীরিক ভঙ্গি যা শরীরকে সুস্থ ও নমনীয় রাখতে সাহায্য করে। নেক্সট, প্রাণায়াম, কন্ট্রোল অফ ব্রেথ, এখানে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। নেক্সট, প্রত্যাহার, উইথড্রল অফ সেন্সেস মানে আমার ইন্দ্রিয়গুলোকে আমি বাইরের বিষয় থেকে নিয়ে আসছি এবং ভেতরের দিকে চালনা করছি, আমার নিজের মধ্যে আমি সেন্সেস গুলোকে চালনা করছি। তারপরের পয়েন্ট হচ্ছে কনসেন্ট্রেশন কিংবা ধারণা, কোনো একটি বিষয়ে মনকে একাগ্র করা। তার ঠিক হায়ার লেভেলটা হচ্ছে নেক্সট পয়েন্ট, ধ্যান কিংবা মেডিটেশন, গভীর একাগ্রতা। এবং লাস্টলি ইউনিয়ন অর্থাৎ সমাধি, এটি হচ্ছে যোগের চূড়ান্ত অবস্থা যেখানে ব্যক্তি পরম জ্ঞান ও আনন্দ লাভ করে। আচ্ছা, এবার আমরা জেনে নেব
কি উপকারিতা আছে যোগের, বেনিফিটস অফ যোগা, সবার প্রথমেই আমাদের শরীরকে সুস্থ করে তোলে এবং নমনীয় করে তোলে, পেশিগুলোকে অনেক শক্তিশালী করে তোলে, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। আমাদের যদি কারো পিঠের ব্যথা থাকে, আর্থারাইটিস থাকে, তখন আমরা এই যোগের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় ভালো হয়ে উঠি, অনেকটাই সেরে উঠি। তারপরে হচ্ছে স্ট্রেস, আমাদের স্ট্রেস কমায় এবং রিল্যাক্সেশন কমায়, মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা কমাতে অনেকটাই যোগ উপকারী। সেকেন্ডলি, থার্ডলি সরি, এলিভেটেড মেন্টাল স্টেট, মানে আমাদের মনকে শান্ত এবং একাগ্র করে তোলে এবং এর ফলে আমাদের কিন্তু স্মৃতিশক্তি, মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। আমরা খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবে, খুব এফেক্টিভ ওয়েতে অ্যাকচুয়ালি কোনো ডিসিশন নিতে পারি। নেক্সট পয়েন্ট, ইমপ্রুভড রেসপিরেটরি ফাংশন। এই প্রাণায়ামের মাধ্যমে কিন্তু আমাদের ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্ট, আমাদের শক্তির মাত্রার বৃদ্ধি, ইনক্রিজ এনার্জি লেভেল। আমাদের এই নিয়মিত যোগ অভ্যাসের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এবং সবসময় আমরা কিন্তু সতেজ ও কর্ম উদ্যমী থাকতে যোগ আমাদেরকে সাহায্য করে। নেক্সট পয়েন্ট, ইনক্রিজ ইমিউনিটি। ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমরা যদি নিয়মিত যোগ অভ্যাস করে থাকি তাহলে কিন্তু বিভিন্ন রোগের মোকাবেলা করতে সক্ষম হই। এবং লাস্টলি, মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক সুস্থতা। আমাদের মনকে শান্ত এবং সৃজনশীল করতে সাহায্য করে যোগ। আচ্ছা, এবার কিছু কিছু নিয়ম আছে যোগকে প্র্যাকটিস করার। এটাও কিন্তু যে চটজলদি তুমি শিখে গেলে এবং পরের দিনই তুমি এক্সপার্টিস হয়ে গেলে তা নয়। এটাও একটি স্লো অ্যান্ড স্টেডি প্রসেস, যার মধ্যে দিয়ে তোমাকে কিন্তু নিয়মিতভাবে যেতে হবে। আচ্ছা, সবার প্রথমেই হচ্ছে সঠিক সময়, অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এটা মনে রাখতে হবে যে যোগ করার সবচেয়ে সঠিক টাইম হচ্ছে ভোরবেলা, যখন আমাদের পেট খালি থাকে। না হলে তুমি বিকেল বেলাও করতে পারো, কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে নয়, অ্যাটলিস্ট তোমাকে 2 to 3 আওয়ার্স এর একটা গ্যাপ দিতে হবে। আচ্ছা, তারপরের পয়েন্টটা হচ্ছে একটা পরিষ্কার স্থান তোমাকে সিলেক্ট করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটা যাতে খুব শান্ত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে তুমি যে পোশাকটা পরছো করতে যোগ, সেটা যাতে খুব কমফোর্টেবল হয়, আরামদায়ক হয়, একটু ঢিলাঢালা হয়। নেক্সট পয়েন্ট, শরীর উষ্ণ করা, ওয়ার্মিং আপ দ্য বডি। মানে যোগ শুরু করার আগে যদি তুমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেটা তোমার শরীরকে ওয়ার্মিং আপ এক্সারসাইজ বলে, সেটা যদি একটুখানি করে নাও তাহলে একটু সুবিধা হয়। নেক্সট হচ্ছে শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ, ফোকাস অন ব্রিদিং। মানে শ্বাস প্রশ্বাসের সঠিক সমন্বয়, এর উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। নেক্সট পয়েন্ট, ধীরে ধীরে শুরু করা, 1 স্টেপ অ্যাট এ টাইম। মানে সবার প্রথমেই খুব কঠিন যোগগুলো না করে একদম ইজি, ইনিশিয়ালি স্টার্টারদের জন্য, বিগিনার্সদের জন্য যে যোগটা আছে সেটা দিয়ে তুমি শুরু করছো এবং ধীরে ধীরে তুমি যদি সেটা ভালো করতে পারো পরেরটাতে যাবে, তারপরেরটা যাবে, এভাবে স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে তোমাকে কিন্তু এগোতে হবে। এবং সবচেয়ে লাস্টে যেটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে প্রথমেই আমি বললাম এটা একদিনের অভ্যাস নয়, একদিনে যে সব তুমি করে ফেলবে তা নয়। এটা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকলে তবেই তুমি কিন্তু এর বেনিফিটস, এর উপকারিতা বুঝতে পারবে। আচ্ছা, এই টেকনিক্স এর সবচেয়ে লাস্ট টেকনিকে আমি আসছি, যার নাম হচ্ছে বায়ো ফিডব্যাক। প্রচন্ড নতুন একটা কনসেপ্ট আর কি, এবং এটাকে আমরা মাইন্ড বডি থেরাপিও বলে থাকি। কিভাবে কাজ করে, আমাদের মধ্যে যে ইনভলেন্টারি কাজগুলো হচ্ছে, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, সেটাকে আমরা কিভাবে যন্ত্রের সাহায্যে শরীরের শারীরিক তথ্য সংগ্রহ করছি, মনিটরে সেটা ডিসপ্লে হচ্ছে এবং আমাদের কি অ্যাবনর্মালিটিস হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখে নিয়ে আমরা এক্সপার্টের সাহায্যে সেটাকে নিজেরাই ঠিকঠাক করার কিংবা কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করছি আর কি।
তো এখানে ছবিতেই দেখতে পাচ্ছ আর কি, সেই মনিটরে দেখতে পাচ্ছে তার কোনো কি বলবো, তার প্যাটার্ন, কোনো কিছুরই একটা হার্ট রেটের প্যাটার্ন হতে পারে, কিংবা তোমার ব্রেন ওয়েভস হতে পারে, কিংবা মাস্কুলার রিল্যাক্সেশন হতে পারে। সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, যদি না হয় তাহলে সে থেরাপিস্টের সাহায্যে সেটাকে ঠিকঠাক করার নিজে থেকে চেষ্টা করবে। আচ্ছা, এবার দেখো কিভাবে এই বায়োফিডব্যাক সেশন থেরাপি কাজ করে। খুব ইজিলি 5টা স্টেপে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে দ্য থেরাপি প্লেসেস ইলেকট্রডস অন ইউর হেড অ্যান্ড লিম্বস, মানে আমার শরীরে মাথায় ইলেকট্রডস ফিট করা হয় এবং সেই ইলেকট্রডস গুলো আলটিমেটলি একটা মনিটরে কানেক্টেড হয়। সেকেন্ডলি, ইলেকট্রডস মেজার ইউর বডি ইলেকট্রিক্স, ব্রেন ওয়েভ, হার্ট রেট, ব্রিদিং, মানে আমার হার্ট রেট, আমার ব্রেনের ওয়েভস গুলো, কিংবা আমার ব্রিদিং এর প্যাটার্ন কিরকম হচ্ছে সেগুলোকে মেজার করছে, এবং মেজার করে কি করছে, দ্য ফিডব্যাক ফ্রম ইউর বডি ইলেকট্রিক ইট ডিসপ্লেস অন আ মনিটর অ্যান্ড ইন্টারপ্রেটেড, মানে স্ক্রিনে সেটা দেখাচ্ছে, যেটা মনিটর হচ্ছে সেটা দেখাচ্ছে, এবং ইন্টারপ্রেটেড মানে সেটা লেভেলটা কিরকম, হাই, নর্মাল না লো, সেটা ডিসপ্লে করছে। তখন থেরাপিস্টের কাজ হচ্ছে, দ্য থেরাপিস্ট রানস ডিফারেন্ট ভাইব্রেশনাল প্রোটোকলস অ্যান্ড টিচেস ইউ হাউ টু মেক চেঞ্জেস উইদিন ইউর বডি। এবার সে মনিটরের সেই রিডিংস গুলো দেখে সে তারপরে কি করা উচিত সেই প্রোটোকলস এর মাধ্যমে সে কিন্তু তোমাকে বলছে কি কি, যেরকম দেখো তোমাকে বলছে ট্রাই টু লিফট স্টমাক নট দ্য চেস্ট while ব্রিদিং, মানে নিঃশ্বাস নেওয়ার সময় তুমি তোমার বুককে লিফট করো না, তুমি তোমার চেস্টকে লিফট করো না, তুমি স্টামাকটাকে, পেটটাকে ওঠাও নামাও। এভাবে সে ট্রেন করছে, এবং সেটা যখন তুমি শুনে যখন নিজে যখন ক্রিয়ার মধ্যে আছো, দ্য ভাইব্রেশন অ্যান্ড লার্ন টেকনিক্স, মানে তুমি যে টেকনিক্স গুলো শিখছো, উইল অ্যাক্টিভেট ইউর বডিজ সেলফ হিলিং ক্যাপাসিটি। যখন তুমি সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছো, টেকনিক্স গুলো যখন আয়ত্তে আনার চেষ্টা করছো, যখন তুমি ওভাবে শিখছো কিভাবে আমি নিয়ন্ত্রণ করব, কিংবা কন্ট্রোল করব, কিংবা কমাবো লেভেলস গুলো, তখন কিন্তু তোমার কিন্তু একটা সেলফ হিলিং ক্যাপাসিটি, মানে নিজেই কিন্তু নিজেকে তুমি নিয়ন্ত্রণ করছো এই মেথডের দ্বারা। হ্যাঁ, তোমার সেলফ হিলিং ক্যাপাসিটি কিন্তু বাড়ছে। এবার দেখো ডিফারেন্ট টাইপস অফ বায়োফিডব্যাক আছে। টাইপস অফ বায়োফিডব্যাক, ইলেকট্রোমায়োগ্রাফি, ইএমজি কি করে, পেশির কার্যকলাপ এবং টান পরিমাপ করে। সেকেন্ডলি থার্মাল বায়োফিডব্যাক, এটা ত্বকের তাপমাত্রা পরিমাপ করে। অনেক সময় আমরা যখন প্রচন্ড মানসিক চাপে থাকি তখন কিন্তু আমাদের স্কিনের টেম্পারেচার, আমরা ঠান্ডা হয়ে যায়, মানুষ বলি না, দেখ আমার হাত পা গুলো কেমন ঠান্ডা হয়ে গেছে, তো সেরকম ভাবে কিন্তু আমাদের টেম্পারেচারটা রিডিউস হতে পারে। তো থার্মাল বায়োফিডব্যাক ওইটা পরিমাপ করে। নিউরো ফিডব্যাক খুব ইম্পর্টেন্ট একটা সাইকোলজির ক্ষেত্রে আর কি, সাইকোথেরাপিস্টের ফিল্ডে, যেখানে এডিএসডি এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স আর কি, সেখানে কিন্তু আমাদের এটা খুব কাজে লাগে নিউরো ফিডব্যাকটা, যেখানে আমরা ব্রেন ওয়েভসটা মেজার করে থাকি। হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, নামেই বুঝতে পারছো আমাদের যে হার্ট রেটের পরিবর্তন, মনে করো ইরেগুলার কোনো বিটিং হচ্ছে কি না হচ্ছে, তো এটা তোমার এইচআরভি বা হার্ট রেট ভ্যারিয়েবিলিটি দ্বারা মেজার্ড হয়। আর আরেকটা হচ্ছে ফাইনালি রেসপিরেটরি ফিডব্যাক, এটাও নামে বুঝতে পারছো, যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের হার এবং ধরন পরিমাপ করে। আচ্ছা, এবার আমরা কোন কোন এরিয়াতে বায়োফিডব্যাক ব্যবহার করি। সবার প্রথমে আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতে আমরা বায়োফিডব্যাক টেকনিক ইউজ করি। সেকেন্ডলি, আমাদের যদি অনেক দিন ধরে ব্যথা যেরকম মাইগ্রেনের ব্যথা হতে পারে, পিঠের ব্যথা হতে পারে, মাথার ব্যথা হতে পারে, সেই ব্যথার উপশমের জন্য কিন্তু আমরা বায়োফিডব্যাক মেথড ইউজ করে থাকি। তারপরে হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের রক্তচাপ কমাতে কিন্তু সাহায্য করে এই বায়োফিডব্যাক মেথড। ইনসোমনিয়া কিংবা ঘুম না আসা, তার জন্য কিন্তু এই বায়োফিডব্যাক মেথড খুব সহায়ক। এডিএইচডি আমি আগের স্লাইডেই বললাম, এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা কিন্তু আমরা এটা মেজার করার জন্য কিন্তু নিউরো ফিডব্যাক ইউজ করে থাকি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এডিএইচডির জন্য।
আচ্ছা, এবার কি কি উপকারিতা আছে বায়োফিডব্যাকের দেখে নাও। সবার প্রথমেই হচ্ছে এটা একটা নন ইনভেসিভ থেরাপি, মানে হচ্ছে এখানে কোনো ওষুধের প্রয়োজন কিংবা কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না, ঠিক আছে। এবং খুব কম সাইড এফেক্টস আছে, কম পার্শ্ব প্রতিক্রিয়া, মানে ওষুধের তুলনায় কিন্তু কম্পেয়ার করলে এর প্রচন্ডই কম সাইড এফেক্টস। তারপরে হচ্ছে ইনক্রিজ সেলফ কন্ট্রোল, যেহেতু ব্যক্তি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার পদ্ধতিগুলো শিখছে এর মাধ্যমে, সেহেতু এটা খুব সেলফ কন্ট্রোলে হেল্প করে। এবং আমরা কিন্তু বায়োফিডব্যাক থেরাপিতে যখন যাই তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মেডিসিনের ইউজ, মানে কোনো একটা সমস্যা হলেই তো আমরা এর মাধ্যমে যাচ্ছি, তো আমাদের অনেক সময় যে যে ওষুধগুলোর অনেক রকম সাইড ইফেক্টস আছে সেগুলো কিন্তু রিডিউস হয়ে যায়, কারণ কি ওষুধের মাত্রাটা কমে যায় আমরা যদি এই মেথডের মধ্যে দিয়ে, এই বায়োফিডব্যাকের মেথডের মধ্যে দিয়ে যাই। তো এইগুলো হচ্ছে আমাদের বায়োফিডব্যাকের উপকারিতা। আচ্ছা, আমি আমার এই ক্লাস আজকে একটা খুব সুন্দর ইটসের কোট দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে দেয়ার আর নো স্ট্রেঞ্জার্স হিয়ার, অনলি ফ্রেন্ডস উই হ্যাভেন্ট মেট ইয়েট। মানে আমাদের সমাজে আমাদের আচরণ গ্রহণযোগ্য হবে কিনা সেটা কিন্তু নির্ভর করে আমাদের আচরণ, আবেগ কিভাবে আমাদের আচরণকে চালনা করছে, এবং আমাদের সেই আচরণ যদি সামাজিকভাবে গ্রহণযোগ্য হয় তাহলেই কিন্তু আমরা দেখবে যে অজানা ভিড়ে আমাদের কাছের মানুষ, আমাদের বন্ধু বান্ধবকে, আমাদের দুঃখ কষ্ট আনন্দ ভাগ করে নেওয়ার মানুষকে আমরা খুঁজে পাই এবং পাবো। এবং পাওয়াটা খুবই দরকার, কারণ আমরা একা বেঁচে থাকতে পারবো না, আমরা তো সামাজিক প্রাণী। তো আমাদের মানুষের প্রয়োজন হবে, মানুষের সাথে থাকতে প্রয়োজন হবে, এবং এটা খুব দরকার, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলাটা খুব দরকার। আচ্ছা, কোয়েশ্চেন আনসারের দিকে আসছি আমি এবার। প্রথমেই আমি বলেই দিচ্ছি কি কি কত মার্কসের কোয়েশ্চেন হবে। প্রথমেই 2 মার্কসের কোয়েশ্চেন দেখে নাও। দৃঢ়তা মানে কি বোঝায়, হোয়াট ইজ অ্যাসার্টিভনেস। ধ্যান মানে কি, হোয়াট ইজ মেন্ট বাই মেডিটেশন। যোগ কথাটির অর্থ লেখো। যোগ শব্দটির মানে কি। মননশীলতা, what is meant by mindfulness. মাইন্ড বা বডি থেরাপি মানে কি বোঝো। বায়োফিডব্যাক থেরাপিকে আর একটা টার্মে মাইন্ড বডি থেরাপিও বলা থাকে। নিউরো ফিডব্যাক কাকে বলে, হোয়াট ইজ নিউরো ফিডব্যাক। বায়োফিডব্যাকের উপকারিতা লেখো। হাউ বায়োফিডব্যাক মেথড ইজ ইউজফুল। আর একটা কোয়েশ্চেন তোমাদের 2 মার্কসের আসতে পারে, হোয়াট ইজ সেলফ টক, আত্মকথন কাকে বলে। কিংবা সচেতন হাঁটা বা মাইন্ডফুল ওয়াকিং মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই মাইন্ডফুল ওয়াকিং। লেটস মুভ অন টু 3 মার্কস কোয়েশ্চেন। ক্যাটাস্ট্রোফাইজিং কথাটির অর্থ কি, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাটাস্ট্রোফাইজিং। পোলারাইজ থিঙ্কিং বা মেরুপ্রবণ চিন্তন মানে কি, হোয়াট ইজ পোলারাইজ থিঙ্কিং। নিউরোটিসিজম এই কথাটির অর্থ কি, হোয়াট ডাজ দ্য টার্ম নিউরোটিসিজম মিনস। আত্মসম্মান বোধের গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ সেলফ এস্টিম। দৃঢ়তার বৈশিষ্ট্য লেখো। রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসার্টিভনেস। বায়োফিডব্যাক কিভাবে কাজ করে, হাউ ডাজ বায়োফিডব্যাক ওয়ার্ক। আচ্ছা, 4 মার্ক কোয়েশ্চেন উই ক্যান হ্যাভ লাইক দিস। জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি তোমাদের। মননশীলতার বৈশিষ্ট্য বর্ণনা করো। রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাইন্ডফুলনেস। বিগ 5 মানে কি, হোয়াট ইজ মেন্ট বাই বিগ 5। অন্তর্মুখী এবং বহির্মুখীর মধ্যে পার্থক্য লেখো। রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্ট। দৃঢ়তা কেন গুরুত্বপূর্ণ, ওয়াই অ্যাসার্টিভনেস ইজ ইম্পর্টেন্ট। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন 6 মার্কসের ইউ ক্যান হ্যাভ লাইক দিস। শারীরিক কারণ কিভাবে আবেগগত সুস্বাস্থ্যকে প্রভাবিত করে। আবেগগত সুস্বাস্থ্যের উপর কিভাবে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস ইমোশনাল ওয়েলবিং কে এফেক্ট করে, এরকম কোয়েশ্চেন আসতে পারে। যোগের উপকারিতা আলোচনা করো। ডিসকাস দ্য বেনিফিটস অফ যোগা।
কিংবা লাস্টলি দৃঢ়তা বৃদ্ধি কৌশল লেখো, রাইট ডাউন হাউ টু এনহ্যান্স অ্যাসার্টিভনেস। ওকে, এগুলো তো গেল সাবজেক্টের টপিক। এবার আমি যেটা অলরেডি প্রথমেই বলেছিলাম আর কি, তোমাদের প্রজেক্টটা নিয়ে আমি আলোচনা করব ইমোশনাল ওয়েলবিং এর। তোমাদের যে ইমোশনাল ওয়েলবিং এর প্রজেক্টটা আছে সেই টপিকটা হচ্ছে ডিফারেন্ট টেকনিক্স ইউজড ফর ম্যানেজিং স্ট্রেস ইন অ্যাডোলেসেন্স। বয়সন্ধির দের পীড়ন বা মানসিক চাপ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশলের সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। এবার প্রজেক্টটা লেখার কিছু নিয়ম আছে। হ্যাঁ, তোমরা প্রকল্পটির কি কি নিয়ম অবলম্বন করবে লেখার জন্য, ফরম্যাটটা কিরকম হবে। প্রথমেই যেটা তোমরা করে থাকো আর কি, চ্যানেল ফাইলে A4 সাইজে চারিদিক দিয়ে 1 ইঞ্চের মতন একটা আউটলাইন টেনে তারপরে তোমরা শুধুমাত্র রাইট সাইডে লেখা শুরু করো। এটা তোমরা অন্য সাবজেক্টের প্রজেক্টেও করে এসছো, সেই জন্য আর কি সেই নিয়মটা এখানেও সেম থাকবে। সবার প্রথম পেজে তোমরা যেটা লিখবে নিজের ডিটেল, নাম, ক্লাস, যে ডিটেলস গুলো থাকে, প্রিলিমিনারিজ। তারপরে তোমরা নেক্সট পেজে, সেকেন্ড পেজে লিখবে টপিক অফ দ্য প্রজেক্ট ইন আ কোয়েশ্চেন ফর্ম। কোয়েশ্চেন ফর্মে কিন্তু টপিকটা লিখবে। তারপরে থার্ড পেজে তোমরা অ্যাকনলেজমেন্ট লিখবে। একটা টাইমে ছিল যে অ্যাকনলেজমেন্ট তোমরা সবার লাস্টে লিখতে, কিন্তু এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে, তোমরা থার্ড পেজে অ্যাকনলেজমেন্ট লিখবে। তারপরে ফোর্থ পেজে তোমরা কন্টেন্টস লিখবে, মানে কি কি বিষয় তুমি রাখছো তার মধ্যে। ফিফথ পেজে তুমি ভূমিকা দেবে, ইন্ট্রোডাকশন অফ ইয়ার প্রজেক্ট। এরপরে পেজটা ফ্লেক্সিবল থাকবে, মনে করো 6 to 8 পেজ তুমি রাখলে তোমার মূল বিষয় মানে যে টপিকটা নিয়ে তুমি ডিল করছো সে তার জন্য তুমি 3টে পেজেস রাখলে, মেইন চ্যাপ্টার্স তুমি তার মধ্যে ডিল করলে। 9th পেজে মানে প্রজেক্টটা তুমি ধরে নাও যে 8 পাতার কম যাতে না হয়, 12 পাতা এক্সিড যাতে না করে। তো অন এন অ্যাভারেজ আমি 10 পেজেস ধরে প্রজেক্টটা তোমাদেরকে বলছি। তো 9th পেজে তুমি লিখছো কনক্লুশন, ঠিক আছে, এবং সবচেয়ে শেষে তুমি লিখছো বিব্লিওগ্রাফি, মানে হচ্ছে তুমি কি কি বই রেফার করেছো কিংবা কোনো লিংক রেফার করেছো কিনা সেটার মেনশন থাকবে। এবার টপিকে আসি আমি। আচ্ছা, প্রথমেই প্রকল্পের মূলগত ধারণা, বেসিক কনসেপ্ট অফ দ্য প্রজেক্ট মধ্যে কি কি তুমি টপিক, এটা খুব ফ্লেক্সিবল, মানে যে যে টপিক গুলো আমি সাব টপিকস এর আইডিয়া গুলো দিচ্ছি এর থেকে বাইরে বেরিয়েও তোমরা লিখতে পারো, কিন্তু একটা জেনারেল আইডিয়া তোমাদের দিই। সবার প্রথমে হচ্ছে যে এই অ্যাডোলেসেন্সের যে স্ট্রেসটা, হ্যাঁ, সেটার প্রথমে পীড়নের কারণ আমি চিহ্নিত করব। আইডেন্টিফাইং দ্য স্ট্রেসেস, মানে কি কি কারণে স্ট্রেসটা অ্যারাইজ হচ্ছে, সেটা কি কি কারণ হতে পারে। এখন তোমাদের খুব ইম্পর্টেন্ট, পড়াশোনা একটা খুব বিশাল ফ্যাক্টর, পড়াশোনার স্ট্রেস। তারপরে হচ্ছে যে তোমাদের যদি ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়, মনে করো তোমাদের সিবলিং রাইভেলি আছে, দিদিকে বেশি ভালোবাসছে আমাকে বেশি ভালোবাসছে না, ভাইকে বেশি ভালোবাসছে আমাকে বেশি ভালোবাসছে না, সেরকম একটা হতে পারে। বন্ধুদের তোমাদের একটা বিশাল বড় সার্কেল আছে, সেখানে যদি কোনো সমস্যা হয় কিংবা অন্য কোনো কারণ, সেইটা চিহ্নিত করতে হবে। মানে চিহ্নিত করলেই, প্রবলেমটাকে আইডেন্টিফাই করলেই কিন্তু তুমি সলিউশনে যেতে পারবে। আচ্ছা, তারপরে দেখো হেলদি লাইফস্টাইল আমাদের স্ট্রেসকে কমায়। সেই হেলদি লাইফস্টাইলের মধ্যে তোমরা পর্যাপ্ত ঘুম, অ্যাডিকুয়েট স্লিপ, অবশ্যই ঘুম আমাদের প্রচন্ড ভাবে নেসেসারি, ব্যালেন্স ডায়েট, ঠিকঠাক নিউট্রিশিয়াস খাবার কিন্তু আমাদের স্ট্রেসকে কমায়, এবং রেগুলার এক্সারসাইজ, এগুলো সবই আমাদের হেলদি লাইফস্টাইলের আন্ডারে। রেগুলার এক্সারসাইজ করলেও অলরেডি আমি আমার স্লাইডে আলোচনা করেছি কিভাবে হরমোন রেগুলেশন হয় এক্সারসাইজ করলে, তো সেটাও তোমরা এখানে মেনশন করবে। তারপরের পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। মানে আমি আমার টাইমটাকে ঠিকঠাক ম্যানেজ করলেই কিন্তু আমি সময়ে কোনো কাজ করতে পারলাম না, এই ব্যাপারটা তুমি কিন্তু এড়াতে পারবে। সেই জন্য সবার প্রথমে একটা রুটিন, কর্মসূচি তৈরি করা, একটা টাইম টেবিল তোমাদেরকে তৈরি করতে হবে। এর আন্ডারে, টাইম ম্যানেজমেন্টের আন্ডারে কিন্তু তুমি আরেকটা পয়েন্ট লিখতে পারো, প্রায়োরিটাইজিং দ্য টাস্ক, মানে কোন কাজটাকে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ এবং সেই কাজটাকে তুমি সবার আগে করার চেষ্টা করছো। আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা আরাম এবং শিথিল কর্মর, রিল্যাক্সেশন টেকনিক্স, মানে তুমি অনেক রকম রিল্যাক্সেশন টেকনিক্স আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, সেই রিল্যাক্সেশন টেকনিক্স নিয়ে তুমি এখানে লিখতে পারো। সবার আগে ডিপ ব্রিদিং, গভীর শ্বাস প্রশ্বাস, আমরা মেডিটেশনের সম্পর্কে পড়েছি, ধ্যানের সম্পর্কে, সেটা নিয়ে তোমরা লিখবে। এবং এটা ছাড়াও কিন্তু আমরা অনেকভাবে রিল্যাক্স করতে পারি নিজেকে, কোনো একটা
হবিজ এর মধ্যে মানে নিজের পছন্দের কোনো কাজের মধ্যে নিজেকে যুক্ত করে, মানে কোনো সময় আমার সারাক্ষণ ধরে আমি প্রচন্ড পড়ে পড়ে বোর হয়ে গেছি, স্ট্রেসড হয়ে গেছি, এবার আমার ভালো লাগার কিছু একটা কাজ করি, হয়তো একটুখানি আমি নেচে নিলাম, নাহলে আমি যদি ছবি আঁকতে ভালো লাগে আমি একটু ছবি এঁকে নিলাম। তো এই ধরনের কোনো একটা হ্যাবিটের মধ্যে, একটা হবির মধ্যে নিজেকে কিন্তু এনগেজ করাটা খুব দরকার, এবং সব মানুষেরই হবি থাকাটা খুব দরকার। মানে একটাই হবি নয়, মাল্টিপল হবি। মানে আমার কিন্তু খুব 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 ভাবে অবসাদ কাটানোর কিন্তু একটা অস্ত্র, যদি আমাদের কোনো শখ থাকে, পছন্দের কাজ করার অনেকগুলো হবিস থাকে। আচ্ছা, সামাজিক সমর্থন, সোশ্যাল সাপোর্ট, অবশ্যই আমি বলেছি সামাজিক প্রাণী আমরা, বন্ধু বান্ধব প্রিয়জনকে ছাড়া আমরা থাকতে পারি না। সেই জন্য কোনো সমস্যা হলে টকি টক কথা বলা, অনেক সময় কিন্তু হয়তো মানুষটাকে আমি বলছি, আমি কিন্তু সে যে আমাকে ঠিকঠাক সমাধান দিতে পারছে তা নয়, কিন্তু বলেই কিন্তু আমার সে যে শুনলো আমার কথাটা মন দিয়ে, সেটাতেই কিন্তু আমার কোথাও একটা অনুভূতি হলো যে কেউ আছে আমার পাশে, আমার কথা শোনার জন্য আমার পাশে কেউ আছে, আমি কাউকে পাবো। কিংবা পার্টিসিপেট ইন গ্রুপ অ্যাক্টিভিটিস, দলগত কার্যকলাপে অংশ নেওয়া। অনেক সময় আমরা গ্রুপের মধ্যে অনেক রকম অ্যাক্টিভিটিস করলে, যেরকম অনেক রকম ক্লাব অ্যাক্টিভিটিস হয়, ডান্স ক্লাসের অ্যাক্টিভিটিস হয়, তো ওখানে কিন্তু আমি লোকজনের সঙ্গে যখন মিশছি, একটা মনে করো আহ বাধ্য হয়ে মিশছি, কোনো একটা গ্রুপের সঙ্গে আমি অ্যাটাচড আছি, মনে করো চেস ক্লাবের সঙ্গে আমি আছি, একসঙ্গে খেললাম, তাতেও কিন্তু আমার কিন্তু অনেকটাই সেই মুহূর্তের জন্য কিন্তু আমি আমার স্ট্রেসকে রিলিজ করতে পারবো। স্ক্রিন টাইম কমানো, রিডিউস স্ক্রিন টাইম, ওরে বাবা, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এই মুহূর্তে আর কি। আমি জানি না কতজন তোমরা এখানে আছো যে সত্যি মোবাইলটা ঠিকঠাক টাইমে রাখতে পারো না। নিজেকে নিয়ন্ত্রণ করাটা যে খুবই দরকার, এবং আমাকে থামতে জানতে হবে, এটা শিখতে হবে। আমি বলছি না যে একেবারে স্ক্রিনটা বন্ধ করে রাখো, কেন কি এখন এমন একটা সময় যাচ্ছে, চারিদিকে এত লোভনীয় জিনিস আর কি, হয়তো খুবই কষ্টকর, কিন্তু সেটাকেও নিজেকে, মানে আমার এই যে বললাম, আমার প্রায়োরিটি কি, টাস্কের কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে, যখনই তুমি ওটা বুঝতে পারবে, অটোমেটিক্যালি যদি এই হ্যাবিটটা থাকে তাহলে কিন্তু এটা কমে যাবে। তো এই চেষ্টাটা করো। তারপরে হচ্ছে ইতিবাচক চিন্তা, পজিটিভ থিঙ্কিং। এই যে কোনো কিছু খারাপ তো হতেই পারে, হঠাৎ করে পরীক্ষাটা আমার শরীর ভালো ছিল না, কিংবা সোজা কথায় আমি পড়াশোনা করিনি, আমি ফাঁকি দিয়েছি, আমি ভালো রেজাল্ট করতে পারিনি, আমার পারফরমেন্স খুব খারাপ। যখনই রেজাল্টটা বেরোলো আমার তখন টনক নড়লো, আমি বুঝতে পারলাম এবং প্রচন্ড হতাশ হয়েও গেলাম। এবং সেটা যে হয়ে ওখানে থেমে গেলাম সেটা নয়, আমি কিন্তু ওখান থেকে নিজেকে উঠে দাঁড়াবার প্রক্রিয়ার মধ্যে নিজেকে চেষ্টা করছি ঘুরে দাঁড়াবার, এবং সেখানেই আমি চিন্তা করছি যে এমন তো কোনো জিনিস নেই যেটা মানুষে পারে না, এবং আমিও হয়তো চেষ্টা করলে আমিও পেরে উঠবো। তো এই পজিটিভ থটটা রাখা খুব দরকার। এবং এই সব পদ্ধতির মাধ্যমে যদি সুরাহা না হয়, আমি যদি তাও নিজেকে সাহায্য না করতে পারি, তখনই কিন্তু আমি পেশাদারের সাহায্য নেব। সিক প্রফেশনাল হেল্প ইফ নিডেড। সত্যি যদি আমি নিরুপায় হয়ে যাই, আমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি, আমি যদি নিজেকে সাহায্য না করতে পারি, তাহলে আমি অবশ্যই পেশাদারের সাহায্য নেব। আচ্ছা, চলো একটা কোট দিচ্ছি ফাইনালি। Life can change in an instant, and we have had to find ways to navigate stormy waters and road unknown. এই যে তোমরা দুটো ক্লাসে ইমোশনাল ওয়েলবিংটা পড়লে, অনেক কিছু শিখলে, এর মাধ্যমে শুধুমাত্র পড়াশোনা করে এই সাবজেক্টটা একটা কারিকুলামের পার্ট হয়ে থাকা থেকে যাওয়া নয়, তোমাদের শুধু পরীক্ষা দিয়ে ভালো নম্বর তোলা নয়, এটা কিন্তু তোমাদের জীবনের একটি অঙ্গ। ইটস আ পার্ট অফ ইউর লাইফ, ইট শুড বি আ পার্ট অফ ইউর লাইফ। বড় হবে যখন এগুলো যদি নিজের হ্যাবিটস এর মধ্যে আনতে পারো, তখন কিন্তু রিয়েলাইজ করবে ফাইনালি যে এটা শুধু পরীক্ষার পড়া বলে নয়, এটা কিন্তু একটা জীবনের অঙ্গ হিসেবে আমাদের প্রচন্ড উপকারী। এবং এই চিন্তা নিয়েই পড়াশোনা করো, খুব ভালো করে পরীক্ষা দিও, এবং ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।